ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি করে, CD4 CD8 এর মাধ্যমে কাজ করে। প্রোভাইড ইমিউন সার্ভিলেন্স মানে কি, যে জায়গায় জায়গায় গিয়ে সে খুঁজতে থাকে যে কোথায় ক্যান্সার এফেক্টেড সেল আছে, কোথায় ইন্টারসেলুলার ভাইরাস ব্যাকটেরিয়া আছে, এই জিনিসগুলো করতে থাকে। তারপর আমরা একটু পড়ছি না যে টিউমার এবং ট্রান্সপ্লান্ট, ট্রান্সপ্লান্ট পড়ছি, ট্রান্সপ্লান্ট মানে হচ্ছে গ্রাফট। তাহলে মেইন রিজেকশন অফ গ্রাফট এবং ট্রান্সপ্লান্ট কে করে, সেল মেডিয়েটেড ইমিউনিটি করে। আর একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে যে হাইপার একিউট গ্রাফট রিজেকশন, ওইটা কে করে, হিউমারাল ইমিউনিটি। লিখে রাখেন যে মেইনলি যত গ্রাফট রিজেকশন হয়, টিস্যু রিজেকশন হয়, সেগুলো হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি করে থাকে। আর হিউমারাল ইমিউনিটি হচ্ছে হাইপার একিউট গ্রাফট রিজেকশন, এই জিনিসটা করে থাকে। ঠিক আছে, একটু বুঝলেই হবে। আচ্ছা, এরপর আমরা যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বুঝে ফেলছি, তারপরে আপনার ম্যাক্রোফেজ সম্পর্কে পড়বেন, ম্যাক্রোফেজ কোথায় তৈরি হইলো পড়বেন, ম্যাক্রোফেজ কোথায় কোন নাম আছে সেই জিনিসটা আপনি ভালো করে পড়তে হবে। সেল মেডিয়েটেড ইমিউনিটির কিছুই না, সেলের মাধ্যমে সাইটোটক্সিক টি সেলের মাধ্যমে যে মারামারি করবে, কাটাকাটি করবে, সেটাই হচ্ছে সাইটোটক্সিক টি সেল। তারপর আপনি ফাংশন অফ ম্যাক্রোফেজ পড়বেন, ফাংশন অফ ম্যাক্রোফেজ খুব ভালো করে পড়বেন, ইম্পর্টেন্ট ফিচার অফ ম্যাক্রোফেজ পড়বেন। এটা শুধুমাত্র ইমিউনোলজিতে না, এটা হচ্ছে প্যাথোলজিতে আছে, তারপরে হচ্ছে হিমাটোলজিতে আছে, সব জায়গাতে আছে। এই জিনিসটা আপনাকে ভালো করে পড়তে হবে। সাইটোকাইন প্রোডাকশন, কিলিং অফ মাইক্রো অর্গানিজম, এই জিনিসটাকে একদম 3 স্টার দিয়ে এই জিনিসগুলোকে পড়ে ফেলতে হবে। তারপর হচ্ছে ডেনড্রাইটিক সেলে চলে আসেন। ম্যাক্রোফেজ আমার একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এর সম্পর্কে আমি সবকিছু পড়বো। তারপরে ডেনড্রাইটিক সেল দেখেন, ডেনড্রাইটিক সেল হচ্ছে একটা প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তারপর দেখেন ওর লোকেশন কোথায় আছে, লোকেশন কিন্তু পড়তে হবে। বেরিয়ার টিস্যু যেমন স্কিন, মিউকাস মেমব্রেন, সব বেরিয়ার টিস্যুর মধ্যে কিন্তু সে আছে। তার তার মানে কি, যত বেরিয়ার টিস্যুতে আছে সে সবার আগে ডিফেন্সে চলে আসে, সবার আগে অ্যান্টিজেন প্রেজেন্ট করতে পারে। কিন্তু ম্যাক্সিমাম অ্যান্টিজেন প্রেজেন্টেশন কে করে, ম্যাক্রোফেজ। এই দুটো জিনিস একটু পড়তে হবে। আচ্ছা, আর ইম্পর্টেন্ট ফিচার কি, সে যে অ্যান্টিজেন, ডেনড্রাইটিক সেল কিরকম সেল জানেন, ডেনড্রাইটিক সেলের এরকম লম্বা লম্বা হাত আছে, লম্বা লম্বা হাত আছে। সে কি করে, জাস্ট স্কিনের নিচে বসে থাকে। যখন স্কিনকে ব্রিচ করে কোনো খারাপ জিনিস চলে আসে, ম্যাক্রোফেজ তার লম্বা লম্বা হাত দিয়ে খপ করে ওই খারাপ জিনিসটাকে ধরে ফেলে। এবং ধরে ফেলে কি করে, যেহেতু সে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সে অ্যান্টিজেন প্রেজেন্ট করবে। অ্যান্টিজেন কার কাছে প্রেজেন্ট করবে, অ্যান্টিজেন প্রেজেন্ট করবে হচ্ছে টি সেলের কাছে। কোন টি সেল, হেল্পার টি সেল। হেল্পার টি সেলকে কোথায় পাবে, হেল্পার টি সেলকে পাবে লোকাল লিম্ফ নোডে। বুঝছেন, লোকাল লিম্ফ নোডে পাবে। আচ্ছা, আবার এই কথাটাকে এভাবে ঘুরাইয়ে বলতে পারে, কোথায় প্রেজেন্ট করবে, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে। তাহলে আসবে আপনার মাথায় আসবে যে প্রাইমারি লিম্ফয়েড অর্গান কি, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কি। প্রাইমারি লিম্ফয়েড অর্গান হচ্ছে বোন ম্যারো এন্ড হাইমারি লিম্ফয়েড অর্গান কি, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান হচ্ছে লিম্ফ নোড এন্ড স্প্লিন। আচ্ছা, ঠিক আছে, তারপর আমরা পড়বো বি সেল সম্পর্কে পড়বো। আচ্ছা, বি সেল সম্পর্কে আমরা কি পড়বো, বি সেল সম্পর্কে আমরা অল্প করে বলতে যাই, তাহলে বি সেলের অরিজিন কোথায় আছে সেটা পড়তে হবে। অরিজিন কোথায় হয়, বি সেলের অরিজিন বোন মেরোতে হয়। বি সেলের অরিজিন কোথায় হয়, অরিজিন পড়বো, অরিজিন কোথায় হয়, বোন মেরোতে হয়। তার মাইক্রো, এই যে মাইক্রো অরিজিন হচ্ছে বোন মেরো, ম্যাচুরেশনও হবে বোন মেরোতে। তারপরে বি সেল বিটা কোথা থেকে আসছে, বার্সা ফেব্রিকাস থেকে আসছে। বার্সা ফেব্রিকাস হচ্ছে একটা মানে পাখির বা বার্ডের একটা 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 স্ট্রাকচার, যেটা হিউম্যান বডি পেয়ার স্পেসেস এর মতো। তাইলে এই বার্সা থেকে বি সেলটা আসছে। আচ্ছা, বি সেলের ফাংশন কি দেখেন, একটু আমরা পড়ে আসছি না, বি সেল মেমোরি সেল প্লাজমা সেলে পরিণত হয় এবং ইমিউনোগ্লোবিউলিন তৈরি করে, এটা আমরা দেখছি, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। বি সেল মেমোরি সেলে পরিণত হইতে পারে, সেটাও আমরা দেখে আসছি। এবং বি সেল কি করে, বি সেল একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তিনটা কথাই আমরা দেখে আসছি। তারপর বি সেলের গায়ে কি রিসেপ্টর আছে, একটু এখানে বলছিলাম বি সেলের গায়ে রিসেপ্টর কি কি আছে। বি সেলের গায়ে হচ্ছে রিসেপ্টর আছে ইমিউনোগ্লোবিউলিন, মেইনলি ইমিউনোগ্লোবিউলিন এম, আবার কোথাও কোথাও বলছে ইমিউনোগ্লোবিউলিন ডিও আছে, ইমিউনোগ্লোবিউলিন ডিও আছে। তাছাড়া কি কি রিসেপ্টর আছে, এফসি পোর্শন অফ ইমিউনোগ্লোবিউলিন কমপ্লিমেন্ট এবং ইস্টিন বারভাইরাস, ইনফিনিটি স্টার। আচ্ছা, তারপর আমরা পড়বো টি সেল। হ্যাঁ, এটা কি কি ধরনের টি সেল আছে দেখেন, CD4 পজিটিভ টি সেল এবং CD8 পজিটিভ টি সেল। হ্যাঁ, CD4 পজিটিভ টি সেলটা কিরকম কিরকম আছে, একটু আগে আমরা চিত্রতে দেখে আসলাম না, একটু আগে আমরা এখানে দেখে আসলাম। এই দেখেন সিডি হেল্পার টি সেল 1, 2 এবং 17 ভ্যারাইটি আছে। এই যে এখানে লেখছে দেখেন CD4 পজিটিভ 1, 2 এবং 17 ভ্যারাইটি আছে। এবং সাইটোটক্সিক টি সেল আছে। সাইটোটক্সিক টি সেল মানে হচ্ছে CD8 পজিটিভ টি সেল। CD8 পজিটিভ টি সেল সাইটোটক্সিক হতে পারে, সাবপ্রেসর টি সেল হতে পারে। আচ্ছা, তাহলে দেখেন
দেখি। তারপর আমরা এখানে একটু দেখবো, এই যে দেখেন আমরা একটু দেখলাম না কি বলে টি হেল্পার সেল 1 সাবসাইট, টি হেল্পার সেল 1। আমি বেশি কঠিন করব না, খুব সহজ করে আপনাদেরকে বুঝাই দিব, খুব অল্প করে বলবো। এই দেখেন এই যে কোথা থেকে দেখাবো, এই যে আপনি এই চিত্রটা দেখে 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 পড়বেন। এই যে দেখেন টি হেল্পার সেল 1 সে কি করে, ইন্টারলিউকিন 2 তৈরি করে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে, আর এইদিকে হচ্ছে ইন্টারফেরন গামাকে অ্যাক্টিভেট করে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে। তাহলে হেল্পার টি সেল 1 ইন্টারলিউকিন 2 এবং গামা ইন্টারফেরন তৈরি করে, আর হেল্পার টি সেল 1 হেল্পার টি সেল 1 ইন্টারলিউকিন 2 এবং গামা ইন্টারফেরন তৈরি করতেছে। এটা দেখলাম আমি সেল মেডিয়েটেড আর্মে। আর হিউমারাল আর্মে হেল্পার টি সেল 2 ইন্টারলিউকিন 4 এবং 5 কে অ্যাক্টিভেট করে। এই কথাটাই আবার এখানে লেখছে দেখেন, হেল্পার টি সেল 1 ইন্টারলিউকিন 2 এবং গামা ইন্টারফেরনকে অ্যাক্টিভেট করে, এবং হেল্পার টি সেল টাইপ 2 ইন্টারলিউকিন 4 ইন্টারলিউকিন 5 এবং ইন্টারলিউকিন 6 ইন্টারলিউকিন 10, এই 4 এবং 5 কে দেখছি 6 এবং 10 অ্যাক্টিভেট করে, এটা একটু মনে রাখতে হবে, এদেরকে সে অ্যাক্টিভেট করে। একটু আগে আমরা দেখে আসছি না, হেল্পার টি সেল 1 ইন্টারলিউকিন 2 এর মাধ্যমে সেল মেডিয়েটেড আর্মে চলে যায় এবং ডিলেড টাইপ অফ হাইপার সেনসিটিভিটি করে বলে আসছি, আর এদিকে ওরা কি করে, অ্যান্টিবডি প্রোডাকশন করে। এই জিনিসটা আমাকে জানতে হবে। তারপরে এই ছকটাতে দেখতে হবে কি, হেল্পার টি সেল 1 2 এবং 17, আবার সেম জিনিসগুলো আবার একটু এক্সপ্লেন করে লিখছে। আমি যে কথাগুলো বলছি সেগুলো এখানে আছে। এখানে ইন্টারলিউকিন 4 দেখেন ক্লাস সুইচ করে, এই দেখেন ক্লাস সুইচিং টু ইমিউনোগ্লোবুলিন ই, এই জিনিসটাকে আমরা এতক্ষণ পড়ি নাই, এই জিনিসটাকে এক্সট্রা করে পড়তে হবে। এই চার্টটা আমাদেরকে জানতে হবে। আমি ওই ফ্লো চার্টের মধ্যে এই চার্টের কথা বলে বলছি, আপনি একবার রিডিং করলে এটা ধরে ফেলতে পারবেন। আচ্ছা, এটা পড়ার পরে আমরা এতটুকু দেখলাম, আমরা আর বেশি ডিপে যাব না, কিন্তু এখান থেকে আমরা ন্যাচারাল কিলার সেল পড়বো। দেখেন ন্যাচারাল কিলার সেল কি রকম সেল, এটা একটা হিউমারাল ইমিউনিটি সেল। আমরা জানি যে কি বলে না, ন্যাচারাল কিলার সেল একটা ইনেট ইমিউনিটি সেল। হিউমারাল ইমিউনিটি সেল কারা কারা, বি সেল, টি সেল, প্লাজমা সেল। কিন্তু ন্যাচারাল কিলার সেল একটা লার্জ গ্রানুলার লিম্ফোসাইট, বাট সে কি করে, সে হচ্ছে একটা ইনেট ইমিউনিটি সেল। আচ্ছা, অন্য লিম্ফোসাইটের সাথে কি পার্থক্য দেখেন, অন্য লিম্ফোসাইট যে টি সেলের মতো, তার টি সেলের রিসেপ্টরও থাকবে না, তার গায়ে বি সেলের মতো, দেখেন সে যে বি সেল না টি সেল না, লিম্ফোসাইট। ন্যাচারাল কিলার সেল একটা লিম্ফোসাইট, বি সেল একটা লিম্ফোসাইট, টি সেল একটা লিম্ফোসাইট। আপনি কিভাবে বুঝবেন যে এটা ন্যাচারাল কিলার সেল, বি সেল না টি সেল না? দেখেন ওর টি সেলের মতো টি সেল রিসেপ্টর থাকবে না, বি সেলের মতো ওর ইমিউনোগ্লোবুলিন মনোমারিক ইমিউনোগ্লোবুলিন এম এবং ডি এর রিসেপ্টর থাকবে না, এবং সকল টি সেলের CD3 রিসেপ্টর থাকে, ওর টাও থাকবে না। এটাই হচ্ছে আইডেন্টিফিকেশন পয়েন্ট। আচ্ছা, তাইলে ওর ডেভেলপমেন্টের জন্য থাইমাস লাগে না, টি সেলের ডেভেলপমেন্টের জন্য থাইমাস লাগে। আচ্ছা, টি সেল সম্পর্কে আমরা একটা কথা মনে রাখতে হবে, যে টি সেল ডেভেলপমেন্ট হয় কোথায়, বোন ম্যারোতে, আর টি সেলের ম্যাচুরেশন কোথায় হয়, টি সেলের ম্যাচুরেশন হয় হচ্ছে আপনার থাইমাসে। থাইমিক এডুকেশন সম্পর্কে আমি অনেক কিছু রেডি করছিলাম, কিন্তু সময়ের অভাবে হয়তো আজকে সেটা বলতে পারবো না, পরে বলতে হবে আমাকে, বুঝছেন? আপনারা যদি থাইমিক এডুকেশন সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি থাইমিক এডুকেশনটা বলে দিব। আমি রেডি করছি আপনাদের জন্য, কিন্তু সময় নাই। এই প্রত্যেকটা পয়েন্ট আপনাকে জানতে হবে। এবং টি সেল কিন্তু আমার বলতেছি কি, ভালো করে দেখেন, টি সেল ইনেটের আর্ম, নট হিউমারালের, তো তার কোনো মেমোরি সেল থাকবে কি, থাকবে না। আচ্ছা, ফাংশন জানতে হবে। ফাংশন দেখেন, একটু আগে আমরা বলে আসি, দেখেন যে ভাইরাস ইনফেক্টেড সেলগুলা MHC1 এর মাধ্যমে প্রেজেন্ট করে নিজের ভাইরাল এপিটোপটাকে, তাকে সাইটোটক্সিক টি সেল মারতে পারে। কিন্তু একটু আগে বলে আসলাম না যে অফ টপিক, যার MHC1 নাই তাকে কে মারবে, তাকে ন্যাচারাল কিলার সেল মারবে। এই যে দেখেন এখানে কথাটা লিখছে, recognize viral infected cell by detecting lack of class 1 MCH protein on their surface of viral infected cell। বুঝছেন? kill virus infected cell, cancer cell by using perforin enzyme, very important। কি করে জানেন? ওরা হচ্ছে এক্সট্রা সেলুলার কিলিং মেথডে মারে। ন্যাচারাল কিলার সেলটা কি করে, এভাবে সে ভাইরাস ইনফেক্টেড সেলের কাছে যায়, তারপরে কি করে ওর গায়ের মধ্যে লেগে যায়। কিভাবে, কেন ওর গায়ের মধ্যে লাগে? যখন দেখতে পায় যে তার গায়ে কোনো MHC ক্লাস 1 প্রোটিন নাই। আমরা একটা জিনিস জেনে রাখবো যে সকল নিউক্লিয়েটেড সেলে এক্সেপ্ট ম্যাচিউর RBC
MHC ক্লাস 1 প্রোটিন থাকবে। ন্যাচারাল কিলার সেল কি করবে, দেখবে যে কার গায়ে MHC1 নাই, যার গায়ে নাই তার গায়ে গিয়ে এরকম বসে যাবে। বসে যাওয়ার পরে কি করবে, সে তার অস্ত্র এখানে ছেড়ে দিবে। কি অস্ত্র থাকবে, পারফোরিন এবং গ্রেনজাইমকে ছেড়ে দিবে। পারফোরিন এবং গ্রেনজাইম কি করবে, এই সেলের ভিতরে ফুটা ফুটা তৈরি করবে, অনেকগুলো ছিদ্র তৈরি করবে। ওই ছিদ্র দিয়ে কি হবে, সেলের ইম্পর্টেন্ট জিনিসগুলো বের হয়ে যাবে এবং সেলটা মরে যাবে। এটাই হচ্ছে এক্সট্রাসেলুলার কিলিং মেথড। Killing is non-specific and not dependent on foreign antigen presentation. কেন প্রেজেন্ট এটার উপর ডিপেন্ড করে না, কারণ আমি আগেই বলে দিছি এটা ইনিট ইমিউনিটি সেল, এটা নন স্পেসিফিক মারবে এবং ডিপেন্ড করবে না কোনো অ্যান্টিজেনের উপরে, এবং প্রোডিউস গামা ইন্টারফেরন। ন্যাচারাল কিলার সেল গামা ইন্টারফেরন তৈরি করতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। আর কে তৈরি করতে পারে, হেল্পার টি সেল 1 তৈরি করতে পারে, গামা ইন্টারফেরন তৈরি করবে এবং ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করবে, ফলে ম্যাক্রোফেজ বেশি বেশি করে অর্গানিজমকে মারতে পারবে। এই জিনিসটা একটু দেখেন, একটা জিনিস দেখেন যে হেল্পার টি সেলে কি থাকে, CD4 পজিটিভ থাকে, তারপর সাইটোটক্সিক সি সেল কিরকম থাকে, CD8 পজিটিভ থাকে, তাছাড়া বাকি সকল টি সেল CD2, CD3, CD7 পজিটিভ থাকে। এইটা একটু দেখে নেবেন, আমরা এটা জানি অলরেডি। আরেকটা জিনিস দেখেন যে এখানে কি লেখছে দেখেন, ম্যাচিউর রেড সেল ডু নট সিনথেসাইজ ক্লাস 1 MHC প্রোটিন। কেন করে না, কারণ তাদের ফাংশনিং নিউক্লিয়াস নাই। তাহলে একটা জিনিস আমাকে জানতে হবে, অল নিউক্লিয়েটেড সেল হ্যাভ MHC1 ইনক্লুডিং প্লাটিলেট। all nucleated cell have class 1 MHC protein including platelet except mature RBC। আর MHC2 প্রোটিন কার থাকে, MHC প্রোটিন কার থাকে, MHC প্রোটিন থাকে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের। মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কারা, বি সেল, তারপরে হচ্ছে ম্যাক্রোফেজ, তারপরে কি আছে ডেনড্রাইটিক সেল। তাদের গায়ে কি আছে, MHC2 প্রোটিন আছে। তাদের গায়ে কি MHC1 নাই, না আছে। আমরা তো আগেই বলে দিছি যত নিউক্লিয়েটেড সেল আছে এক্সেপ্ট ম্যাচিউর আরবিসি সবার MHC1 থাকবে ইনক্লুডিং প্লাটিলেট এন্ড অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এইটা বুঝে ফেলতে হবে, তাহলে পরীক্ষাতে আপনাকে কেউ আটকাতে পারবে না, বুঝছেন? আচ্ছা, তারপর আপনারা একিউট ফেজ প্রোটিন পড়বেন, এবং একিউট ফেজ প্রোটিনের মধ্যে কি পড়বেন, একিউট ফেজ প্রোটিন কারা কারা আছে আমি একটা সূত্র দিয়ে দিব, সূত্র আপনাকে আমি দিয়ে দিব, সূত্রতে দিয়ে পড়বেন। এখন সূত্র বলে সময় নষ্ট করব না, আপনারা এখানে দাগায় রাখেন, ইনফিনিটি স্টার দিয়ে একিউট ফেজ প্রোটিনের নামগুলো পড়তে হবে। আচ্ছা, তারপরে এরপরের বিষয় চলে আসেন, দেখতে অনেক কঠিন লাগতেছে, দেখতে খুব 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 কঠিন লাগতেছে জিনিসটা। তারপর আপনারা এই চাপটা, এইটা কিন্তু এখান থেকে কিন্তু সাইটোকাইন ইন্টারলিউকিনস থেকে কিন্তু প্রশ্ন আসে, ইন্টারলিউকিন থেকে একদম প্রশ্ন আসে না যে তা না, ইন্টারলিউকিন থেকে প্রশ্ন আসে। আপনাকে কিন্তু এই ইন্টারলিউকিনের ফাংশনগুলো অল্প অল্প করে পড়তে হবে। কোন সেল থেকে তৈরি হয় সেটা যদি পড়তে নাও পারেন, আপনার ইম্পর্টেন্ট যেমন ইন্টারলিউকিন 1, 4, 12, ইন্টারলিউকিন 2, ইন্টারলিউকিন 4, 10, 17, হ্যাঁ TNF, এই কয়েকটা জিনিসের ফাংশনগুলো একটু রিডিং করে ফেলতে হবে। হ্যাঁ, এগুলো থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন একটা দুটো স্টেম চলে আসে পরীক্ষাতে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু আপনাকে রিডিং করে ফেলতে হবে, বোঝানোর কিছু নেই। যদি পারেন এদের ফাংশনগুলো একটুখানি পড়বেন, শুধু এখানে না, ওদের ফাংশন পিছনে ভালো আছে। এই যে এখান থেকে দেখবেন, এই যে এখান থেকে দরকার নাই, এই পৃষ্ঠা থেকে দরকার নাই, আপনি এই পৃষ্ঠা থেকে আমি যেগুলোকে বললাম, যেমন ইন্টারলিউকিন 1, যেমন মনোকাইনের ভিতরে কারা আছে, লিম্ফোকাইনের ভিতরে কারা আছে, শুধু নামটা দেখবেন। তারপরে 1, 6, এটা এই চারটার ফাংশনটা একটু দেখবেন, ফাংশনগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষাতে চলে আসে। তারপর ইন্টারফেরনকে ভালো করে পড়বেন, ইন্টারফেরন গামাকে খুব ভালো করে পড়বেন। তারপরে দেখেন অ্যান্টি ইনফ্লামেটরির মধ্যে কারা কারা আছে, দেখেন এই দুইটা অ্যান্টি ইনফ্লামেটরি কে আছে, এই যে 10 আছে, আর হচ্ছে এখানে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, এই দুইটাকে ইনফিনিটি স্টার দিয়ে পড়তে হবে। তারপরে হচ্ছে ইন্টারফেরন আলফা বিটা গামা, এইখানে আপনি কার সোর্স কোনটা এইটাকে ভালো করে পড়বেন এবং ফাংশন পড়বেন, এটা কিন্তু পড়তে হবে। এই চারটা অনেক ইম্পর্টেন্ট, যেভাবেই পারে এই চারটা থেকে আমি যেগুলো কথা বলছি, কোনটা ইমিউনোকাইন, কোনটা লিম্ফোকাইন, তারপর কোনটা এইখানে এই ইন্টারফেরনের পুরো ছকটা, এখানে হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি কারা, ওই জিনিসগুলো আপনাকে পড়তে হবে। আচ্ছা, এখন চলে আসে এরপরের বিষয়ে চলে আসে, ইমিউনোজেন আর অ্যান্টিজেনের মধ্যে পার্থক্য কি, ইমিউনোজেন কি আর অ্যান্টিজেন কি। আচ্ছা,
এটা বুঝাইতে যাই, এটার জন্য আমার একটা খাতা লাগবে। ইমিউনোজেন, আমরা একটু আগে আমরা ছক করে আসছি না, লম্বা একটা ছক করে আসছি না, যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, হেল্পার টি সেল, সাইটোটক্সিক সেল, সেলের দিকে যাবে একটা আর্ম যাবে হিউমারাল ইমিউনিটির দিকে। এই জিনিসটাই হচ্ছে আপনার ইমিউন রেসপন্স। তাইলে যে যে সাবস্টেন্স গুলা ইমিউন রেসপন্স করতে পারে তাদেরকে সহজ কথায় ইমিউনোজেন বলে। ইমিউনোজেন কি? যে সাবস্টেন্স গুলা ইমিউন রেসপন্স করে তারাই হচ্ছে ইমিউনোজেন। মানে যে সাবস্টেন্স গুলো ইমিউন রেসপন্স করে তাদেরকে দুই ভাগে ভাগ করা যায়, এক ভাগ আর দুই ভাগ। আচ্ছা, দুই ভাগ কি? এক ভাগের মধ্যে হচ্ছে অ্যান্টিজেন থাকবে, আর আরেক ভাগে কি থাকবে? হ্যাপটেন থাকবে, হ্যাপটেন। আচ্ছা, তাহলে অ্যান্টিজেন থাকবে কি? মোস্টলি, আর হ্যাপটেন থাকবে কি? সামটাইমস। আচ্ছা, এখন ইমিউনোজেন, হ্যাঁ ইমিউনোজেনের মধ্যে অ্যান্টিজেন হইতে পারে বা হ্যাপটেন হইতে পারে। অ্যান্টিজেন কারা? যাদের অ্যান্টিবডি থাকবে, আর হ্যাপটেন কারা? যারা হচ্ছে পলিস্যাকারাইড ভ্যারাইটির থাকবে এবং তাদের ওইরকম ভাবে কোনো অ্যান্টিবডি থাকবে না, তারা ঠিকমতো অ্যান্টিবডি তৈরি করতে পারবে না। আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা, এইটা আবার আমি আপনাদেরকে বুঝাই ইমিউনোজেনিসিটি কি। ইমিউনোজেনিসিটি হচ্ছে এবিলিটি অফ এন, একটু দাঁড়ান। আচ্ছা, এবিলিটি অফ এ সাবস্টেন্স, এবিলিটি অফ এ ইমিউনোজেনিসিটি কি? ইমিউনোজেনিসিটি হলো এবিলিটি অফ এ সাবস্টেন্স টু প্রডিউস ইলিসিট ইমিউন রেসপন্স। মানে মানে কি? আমরা একটু হিউমারাল ইমিউনিটি পড়ে আসছি না, ইমিউনের ছক পড়ে আসছি, ওইটাই যে সাবস্টেন্সের ক্ষমতা আছে ইলিসিট ইমিউন রেসপন্স করবে, ইমিউন রেসপন্স তৈরি করবে, সেটাই হচ্ছে ইমিউনোজেনিসিটি। আচ্ছা, ইমিউনোজেনিসিটি, তাহলে ইমিউনোজেন মানে কি? যারা সবসময় ইমিউন রেসপন্স করবে, হ্যাঁ ইমিউন রেসপন্স করবে। আর ওইদিকে দেখেন অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন হচ্ছে অ্যান্টিজেন, এই জিনিসটাতে অনেকটা ঝামেলা লেগে যায় সবার। অ্যান্টিজেন কি? দেখেন অ্যান্টিজেন সংজ্ঞা বলছে যে অ্যান্টিজেন ইজ এনি সাবস্টেন্স, হ্যাঁ যেটা হচ্ছে যে ইমিউন রেসপন্স করতে পারে আবার নাও করতে পারে, বুঝছেন? অ্যান্টিজেন মানে ইমিউনোজেন সব সময়, দেখেন ইমিউনোজেন সব সময় ইমিউন রেসপন্স করবে। লেখেন, বাংলায় লিখেন যে ইমিউনোজেন সব সময় ইমিউন রেসপন্স করবে, কিন্তু অ্যান্টিজেন সব সময় ইমিউন রেসপন্স করতে পারে অথবা নাও পারে। এর মানে কি? এর মানে হচ্ছে যে আচ্ছা, all immunogens are antigen but all antigen are not immunogen। আমি কি বললাম? যে ইমিউনোজেন অবশ্যই ইমিউন রেসপন্স করবে, আর অ্যান্টিজেন করতেও পারে নাও করতে পারে। তাইলে সকল ইমিউনোজেন একটা অ্যান্টিজেন না, সকল এখানে একটু ঝামেলা লাগছে, একটা সেকেন্ড দাঁড়ান। মানে ইমিউনোজেন অলওয়েজ ইমিউন রেসপন্স করবে। তাহলে আমি আবার অ্যান্টিজেন ইমিউন রেসপন্স করতেও পারে নাও করতে পারে। তাইলে আমরা বলতে পারি যে একটা অ্যান্টিজেন সব সময় ইমিউনোজেন না। আবার উল্টা করে এরকম বলতে পারি যে সকল ইমিউনোজেন একটা অ্যান্টিজেন, কিন্তু সকল অ্যান্টিজেন ইমিউনোজেন না। দেখেন এইভাবে লিখে রাখেন শুধুমাত্র ইমিউনোজেন কি? ইমিউনোজেন মানে কি? যারা ইমিউন রেসপন্স করবে। আর অ্যান্টিজেনের পাশে লিখবেন প্লাস মাইনাস ইমিউনোজেন, বুঝছেন? তাহলে ইমিউনোজেন সবসময় যদি ইমিউন রেসপন্স করে তাইলে সকল ইমিউনোজেন একটা
অ্যান্টিজেন, কিন্তু সকল অ্যান্টিজেন ইমিউনোজেন না, কারণ সে সবসময় ইমিউন রেসপন্স করে না। শেষ, এই জিনিসটা একটু জানলে হবে, মানে অ্যান্টিজেনের পাশে প্লাস মাইনাস দিবেন, আর ইমিউনোজেন অলওয়েজ প্লাস, অলওয়েজ ইমিউন রেসপন্স করবে। আচ্ছা, তাইলে যে যে অ্যান্টিজেন গুলা, এই যে অ্যান্টিজেন গুলা ইমিউন রেসপন্স করবে তাকে আমি বলতেছি ইমিউনোজেন, আর যে অ্যান্টিজেন গুলা ইমিউন রেসপন্স করতে পারতেছে না ঠিক মতো, হ্যাঁ, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো হ্যাপটেন। হ্যাপটেনের মধ্যে দেখেন কি আছে? পেনিসিলিন, অ্যাসপিরিন, আলফা মিথাইল ডোপা, স্টেরয়েডস, স্টেরল গুলা। তাহলে হ্যাপটেন, একটা প্রশ্ন আপনাকে আসতে পারে যে হ্যাপটেন কিভাবে ইমিউনোজেনে পরিণত করা যায়? হ্যাপটেনের সাথে প্রোটিন অ্যাসোসিয়েট করলে হ্যাপটেন ইমিউনোজেনে পরিণত হয়, বুঝছেন? এটা একটু কঠিন জিনিস। দেখেন, অ্যান্টিজেন যারা ইমিউনোজেনিক, হ্যাঁ, অল ইমিউনোজেন আর অ্যান্টিজেন, বাট অল অ্যান্টিজেন আর ইমিউনোজেন না। দেখেন, এই জিনিসটা আমি আবার বলে দিই। অ্যান্টিজেনের মধ্যে দেখেন যারা ইমিউন রেসপন্স করবে তাদেরকে আমরা বলবো অ্যান্টিজেন, যারা ইমিউন রেসপন্স করবে তাদেরকে আমরা ইমিউনোজেন বলবো। আর অ্যান্টিজেন যারা ইমিউন রেসপন্স করবে না, কিছু কিছু তো করবে না, তাদেরকে আমরা হ্যাপটেন বলবো। বুঝছেন? এইটা হ্যাপটেনকে কিভাবে ইমিউনোজেনে কনভার্ট করা যায়? হ্যাপটেনের সাথে প্রোটিন লাগাই দিতে হবে। হ্যাপটেনের সাথে প্রোটিন লাগাইলে হ্যাপটেনটাও ইমিউনোজেনে পরিণত হবে। তারপরে দেখেন, এই যে ইমিউনোজেনের ক্রাইটেরিয়াগুলো পড়তে হবে। ফরেননেস, হাই মলিকুলার ওয়েট, কেমিক্যাল স্ট্রাকচার, ডোজেস, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, রিজিডিটি, অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট এবং জেনেটিক ভ্যারাইটি। এই যে 7-8টা পয়েন্টকে, এই 7-8টা পয়েন্ট মুখস্থ করে ফেলতে হবে, রিডিং করতে হবে এবং মুখস্থ করতে হবে। ওইভাবে কখনো আসে না, ঠিক আছে? 6:30 মানে 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমাদেরকে একটু হালকা একটু ফাস্ট করে যাইতে হবে। অ্যান্টিবডি, দেখেন অ্যান্টিবডি সম্পর্কে আমি কি বলতে চাচ্ছি একটু দেখাই। অনেক কিছু রেডি করে রাখা হয়েছে, বাট সবকিছু আসলে বলা যাচ্ছে না সময়ের স্বল্পতার জন্য। অনেক জিনিস প্রিপেয়ার করে রাখছি কিন্তু সব বলা যাচ্ছে না। অ্যান্টিবডি দেখেন, অ্যান্টিবডি হচ্ছে প্লাজমা প্রোটিন which are produced in response to antigen with which they react specifically. আচ্ছা, দেখেন অ্যান্টিবডি কি, এখানেও একটা ঝামেলা আছে। দেখেন, ইমিউনোগ্লোবিউলিন মানে ইমিউনোগ্লোবিউলিন অ্যান্টিবডি হতে পারে আবার নাও হতে পারে, এই জিনিসটাকে আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, কিভাবে নাও হতে পারে আমরা দেখি। ইমিউনোগ্লোবিউলিন, হ্যাঁ, সকল অ্যান্টিবডি কিন্তু ইমিউনোগ্লোবিউলিন, কিন্তু সকল ইমিউনোগ্লোবিউলিন অ্যান্টিবডি না। আচ্ছা, কিভাবে? অ্যান্টিবডি কারা? অ্যান্টিবডি হচ্ছে যারা অ্যান্টিজেনের এগেইনস্টে তৈরি হবে তারা হচ্ছে অ্যান্টিবডি, হ্যাঁ, আর তারা হচ্ছে অ্যান্টিবডি। তাহলে বাকি ইমিউনোগ্লোবিউলিন কারা? হ্যাঁ, কিছু ইমিউনোগ্লোবিউলিনের মধ্যে একটা পার্ট হচ্ছে অ্যান্টিবডি কারা? যারা অ্যান্টিজেনের এগেইনস্টে তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে বাকি ইমিউনোগ্লোবিউলিন কারা? যেমন আমার বডিতে যে গ্লোবিউলিন থাকে, নরমাল যে প্লাজমা প্রোটিন গ্লোবিউলিন থাকে, এর এগেইনস্টে কি কোনো অ্যান্টিজেন আছে? নাই। তারপর মায়েলিন প্রোটিন, মায়োলোমা যে ইমিউনোগ্লোবিউলিন আমার আছে, মাল্টিপল মায়োলোমাতে যে মায়োলোমা ইমিউনোগ্লোবিউলিন তৈরি হয়, তার এগেইনস্টে কোনো অ্যান্টিজেন আছে? নাই। তাইলে এই যে মায়োলোমার ইমিউনোগ্লোবিউলিন, এরা কিন্তু অ্যান্টিবডি না, এরা শুধুই ইমিউনোগ্লোবিউলিন। আচ্ছা, এই যে এই কথাটা লেখছে, দেখেন অল অ্যান্টিবডি, এই যে অল অ্যান্টিবডি আর ইমিউনোগ্লোবিউলিন, কিন্তু অল ইমিউনোগ্লোবিউলিন অ্যান্টিবডি না, এইভাবে লিখে রাখবেন, নাও হতে পারে। তাইলে এদিক থেকে এদিকে আসা যাচ্ছে অল অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন, বাট অল ইমিউনোগ্লোবিউলিন অ্যান্টিবডি না, তারা নাও হতে পারে। কেন নাও হতে পারে? দেখেন, মায়োলোমা প্রোটিনগুলা, প্রোটিনের এগেইনস্টে কোনো করেসপন্ডিং অ্যান্টিজেন নাই, অ্যান্টিবডি হওয়ার জন্য করেসপন্ডিং অ্যান্টিবডি লাগবে। তারপর নরমাল গ্লোবিউলিন এদের জন্য। আচ্ছা, তাহলে স্ট্রাকচার করতে হবে আমাকে, ইমিউনোগ্লোবিউলিনের স্ট্রাকচার করতে হবে, স্ট্রাকচার হালকা জানতে হবে, এবং স্ট্রাকচারের পাশাপাশি আমাকে জানতে হবে কি কি ধরনের ইমিউনোগ্লোবিউলিন আছে। আমার ইমিউনোগ্লোবিউলিন মেইনলি আছে কয় রকমের? 5 রকমের। ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এ, ইমিউনোগ্লোবিউলিন এম, ইমিউনোগ্লোবিউলিন ই, ইমিউনোগ্লোবিউলিন ডি। আচ্ছা, তাহলে স্ট্রাকচার যদি আমি পড়তে চাই, দেখেন ইমিউনোগ্লোবিউলিনে গ্লাইকোপ্রোটিন থাকে 85 এবং পলিপেপটাইড থাকে 18%। আচ্ছা, খুব সহজে বলতে গেলে ইমিউনোগ্লোবিউলিনের চিত্রটা দেখেন, একটা লাইট চেইন, দুইটা লাইট চেইন থাকে, দুইটা হেভি চেইন থাকে, দুইটা লাইট চেইন এবং দুইটা
চেইন দিয়ে একটা ইমিউনোগ্লোবিউলিনের একটা মানে সহজতম মডেল তৈরি হয়। এই যে লাইট দুইটা মানে লাইট চেইন হেভি চেইনের মাঝখানে যে জোড়া লাগে সেই জায়গাটাকে বলতেছে হিঞ্জ রিজিয়ন, বুঝছেন? হিঞ্জ রিজিয়ন। এই হিঞ্জ রিজিয়নের নিচের অংশটাকে বলতেছে এফসি ফ্র্যাগমেন্ট, উপরের পোরশনটাকে বলতেছে এফএবি, ফ্যাব ফ্র্যাকশন। আমরা বলি না এফসি পোরশন অফ ইমিউনোগ্লোবিউলিন জি, এফসি পোরশন অফ ইমিউনোগ্লোবিউলিন জি, সেই এইটা হচ্ছে আমার এফসি পোরশন। আচ্ছা গেল। তারপরে দেখেন এইটা হচ্ছে আমার লাইট চেইন, এইটা হচ্ছে আমার হেভি চেইন। লাইট চেইন কত রকমের আছে? লাইট চেইন হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে কাপ্পা আর একটা হচ্ছে ল্যামডা। একটা ইমিউনোগ্লোবিউলিনের মধ্যে হয় দুইটাই কাপ্পা থাকবে নাহলে দুইটাই ল্যামডা থাকবে, কাপ্পা এবং ল্যামডা জীবনে একসাথে থাকবে না। হেভি চেইন কত রকম থাকে আপু? হেভি চেইন থাকে 5 রকমের। এই যে গামা চেইন, আলফা চেইন, মিউ চেইন, ডেল্টা চেইন, ইপসাইডের চেইন। এই হেভি চেইনের উপর ডিপেন্ড করে, হেভি চেইনের নামের উপর ডিপেন্ড করে আসলে ইমিউনোগ্লোবিউলিন গুলার নাম হয়ে থাকে। আচ্ছা তারপরে দেখেন এই যে আমার ইমিউনোগ্লোবিউলিনের মধ্যে হেভি চেইন এবং লাইট চেইনের মধ্যে দেখেন একটা জায়গা সাদা আছে, একটা জায়গা কালো আছে। তাইলে একটা হেভি চেইনকে 4 ভাগে ভাগ করলে ও 4 ভাগের 3 ভাগই কিন্তু কনস্ট্যান্ট রিজিয়ন, এই যে এখানে কনস্ট্যান্ট। আর একটা লাইট চেইনের 2 ভাগের 1 ভাগ হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন, লাইট চেইনের 2 ভাগের 1 ভাগ হচ্ছে ভেরিয়েবল রিজিয়ন, এবং হেভি চেইনের 4 ভাগের 1 ভাগ হচ্ছে ভেরিয়েবল রিজিয়ন। এই যে ভেরিয়েবল রিজিয়নের মাথায় একটা জায়গা থাকে যেটাকে বলে আমরা হাইপার ভেরিয়েবল রিজিয়ন, হাইপার ভেরিয়েবল রিজিয়ন। আচ্ছা আমরা এখন চলেছি হাইপার ভেরিয়েবল রিজিয়নটা বলতে কোথায় আছে। এই 10 নাম্বার পয়েন্টে দেখেন, আপনি 20 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার পয়েন্ট দেখেন, a small portion of the variable region show highly variation of amino acid sequence known as hypervariable region. This portion immunoglobulin bind with an epitope of antigen and is known as paratope. এই ভেরিয়েবল রিজিয়নের মধ্যে একটা জায়গা আছে সেটা হচ্ছে হাইপার ভেরিয়েবল, এই জায়গাটাকে বলতেছে প্যারাটোপ, এই জায়গাটাকে কি বলতেছে? প্যারাটোপ। এটা কার সাথে বাইন্ড করে? একটা অ্যান্টিজেনের একটা সাইটের সাথে বাইন্ড করে, অ্যান্টিজেনের ওই সাইটটাকে কি বলে? এপিটোপ। তাহলে প্যারাটোপ থাকে অ্যান্টিবডির আর এপিটোপ থাকে অ্যান্টিজেনের, এই জিনিসটা জানতে হবে। আচ্ছা এখানে ইনফিনিটি স্টার দিয়ে ডাকবেন অ্যান্টিবডির ফাংশন, আমরা একটু পরে আবার দেখবো অ্যান্টিবডির ফাংশন দেবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে আপনি ক্লিক করবেন, এটাকে ইনফিনিটি স্টার দেন যে কোন ইমিউনোগ্লোবিউলিন কোথায় থাকে। এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি, সবগুলোই আসলে খুব ইম্পর্টেন্ট, আসলে কোনোটা বাদ দেওয়ার নাই। ইমিউনোগ্লোবিউলিন ব্লাডে থাকে, ইন্টেস্টাইনাল ফ্লুইডে থাকে। এই সিক্রেশন, এই যে ইমিউনোগ্লোবিউলিন এমটা হচ্ছে প্রেজেন্ট, এখানে তো ভালো করে বলে নাই, একটু দাঁড়ান। আচ্ছা এই জিনিসটা আপনারা একটু ভালো করে পড়বেন, এটা কোনটা কোথায় আছে। এখানের মধ্যে ইমিউনোগ্লোবিউলিন এটা যে বডি সিক্রেশনের মধ্যে আছে এটা লেখে না, এটা একটু লিখে ফেলেন, বডি সিক্রেশনের মধ্যে থাকে। তারপর ইমিউনোগ্লোবিউলিন এম কোথায় থাকে? যেটা আমরা পড়ে আসছি, মনোমেরিক ইমিউনোগ্লোবিউলিন বি সেলের রিসেপ্টর হিসেবে থাকে এবং পেন্টামেরিক থাকে ব্লাডে। কোনটা কোথায় থাকে আপনাকে এটা ভালো করে জেনে ফেলতে হবে। তারপরে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই ছকটা, এই ছকটার মধ্যে খুব ইম্পর্টেন্ট, দেখেন কোনটা কত পার্সেন্ট থাকে ভালো করে জানতে হবে। ইমিউনোগ্লোবিউলিন যেটা সবচেয়ে বেশি থাকে এটা জানতে হবে। ইমিউনো সেরাম কনসেন্ট্রেশন হিসেবে কনসেন্ট্রেশন মুখস্থ করতে হবে না, কোনটা বেশি থাকে কোনটা কম থাকে, শুধুমাত্র এটা জানবেন যে ইমিউনোগ্লোবিউলিন জি সবচেয়ে বেশি থাকে এবং সবচেয়ে কম থাকে ইমিউনোগ্লোবিউলিন ই, এইভাবে জানতে হবে। তারপরে দেখেন যে দেখেন সেডিমেন্ট কোএফিসিয়েন্ট এবং মলিকুলার ওয়েট, এটা একটা মজার জিনিস। দেখেন কি বলছে, এই যে দেখেন সবচেয়ে দেখেন একটা দেখেন যে যেটার মলিকুলার ওয়েট সবচেয়ে বেশি হবে সেটাই তো তাড়াতাড়ি তলানি হবে, সেটাই তো সেডিমেন্টেশন আগে হবে। তাহলে দেখেন এখানে এতগুলার মধ্যে সবচেয়ে মোটাকে দেখেন, আমি এবার মনে রাখছি যে ইমিউনোগ্লোবিউলিন এম, এম হচ্ছে এম ফর মোটা, এম ফর মোটা। তাহলে ইমিউনোগ্লোবিউলিনের ওজন হচ্ছে সবচেয়ে বেশি, 900 লিখছে। কত লিখছে সেটা মুখস্থ করা লাগবে না, শুধু মনে রাখবে যে ইমিউনোগ্লোবিউলিন এম সবচেয়ে মোটা, এই জন্য তার সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট সবচেয়ে বেশি। যে মোটা সেই তো আগে নিচে পড়ে যাবে। আর যে দেখেন পাতলাকে, এখানের মধ্যে সবচেয়ে পাতলাকে দেখেন, সবচেয়ে পাতলা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি 150, সবাই দেখেন বেশি, আর সে হচ্ছে 150, সবচেয়ে পাতলা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি, তার সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট হবে কম। আচ্ছা তারপর দেখেন স্ট্রাকচার, দেখেন স্ট্রাকচার জানতে হবে। ইমিউনোগ্লোবিউলিন জি থাকে মনোমেরিক, ইমিউনোগ্লোবিউলিন এ থাকে মনোমার বা ডাইমার, এটা থাকে মনোমার বা পেন্টামার, এটা মনোমার মনোমার। এই দুইটা জায়গাতে আপনাকে ভেরিয়েশন আছে পড়তে হবে।
জিনিস আপনাকে দেখে দেখে যাইতে হবে। এখানে বেশি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টিজেন রিসেপ্টর অন বি সেল, অপসোনাইজেশন কারা করে, সিক্রেশনের মধ্যে কারা আছে, কার যে চেইন আছে, যে চেইন আছে কার। আমরা মনে রাখছি যে মায়ের গলায় চেইন থাকে, এরকম আমরা মনে রাখছি মায়ের গলায় চেইন থাকে, যে চেইন থাকে ইমিউনোগ্লোবিউলিন এম এ। সিক্রেশনে কারা থাকে, খুব সহজ, সিক্রেশনে থাকে ইমিউনোগ্লোবিউলিন এ। কি লিখছে এটা, সিক্রেশন কই গেল, সিক্রেশনে এই যে ইমিউনোগ্লোবিউলিন এটা থাকবে সিক্রেশনে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ইমিউনোগ্লোবিন ই সম্পর্কে লেখছে এখানে, মেডিয়েট অ্যালার্জিক রিঅ্যাকশন, আমরা খুব ভালো করে জানি অ্যালার্জিক রিঅ্যাকশন মেডিয়েট করে ইমিউনোগ্লোবিন ই। তাহলে কোন, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষাতে, অনেক প্রশ্ন আছে পরীক্ষাতে আসার মতো। বায়োলজিক্যাল প্রপার্টি অফ ইমিউনোগ্লোবিন জি পড়তে হবে। এখান থেকে আমরা একটা জিনিস বাদ দিয়ে গেছি, সেটা হইতেছে এই জিনিসটা পড়তে হবে। ইমিউনোগ্লোবিন জি এর 4টা সাবটাইপ আছে, 1 2 3 4। সবাই প্লাসেন্টা ক্রস করতে পারে এক্সেপ্ট ইমিউনোগ্লোবিন জি2 প্লাসেন্টা ক্রস করতে পারে না। জি2 এরকম লেখেন যে জি2 ক্যান নট গো টু, হ্যাঁ জি2 ক্যান নট গো টু, এরকম করে মনে রাখবেন। তারপরে ইমিউনোগ্লোবিন 2 এর দুটো ক্লাস আছে, 1 এবং 2, এটা একটু জেনে নেবেন। শেষ। আচ্ছা, তারপরে ইমিউনোগ্লোবিলিন জি এবং ইমিউনোগ্লোবিলিন এম এর পার্থক্য পড়তে হবে এবং প্রত্যেকটা ইমিউনোগ্লোবিলিনের বায়োলজিক্যাল ফাংশন পড়তে হবে। দেখেন এখানে বায়োলজিক্যাল প্রপার্টি অফ ইমিউনোগ্লোবিলিন জি বলছে, তারপর আপনি বায়োলজিক্যাল প্রপার্টি অফ ইমিউনোগ্লোবিলিন এম এ ই প্রত্যেকটা পড়তে হবে। এবং দেখেন প্রত্যেকটার গায়ে লেখা আছে সব ইনফিনিটি স্টার, এগুলা রিসেপ্টর কারা কারা আছে, কার গায়ে কি কি রিসেপ্টর আছে, সেই জিনিসটা কিন্তু খুব ইনফিনিটি স্টার দিয়ে পড়তে হবে যে কার গায়ে কোনটা আছে, কার গায়ে কোনটা আছে, এটা ইনফিনিটি স্টার। এতটুকু পর্যন্ত আপনাকে খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, তারপর আমরা পড়বো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট থেকেও কিন্তু অনেক প্রশ্ন, আসলে কি অনেক কিছু রেডি করে রাখার পরেও সব বলা যাচ্ছে না। আচ্ছা, কমপ্লিমেন্টের মধ্যে দেখেন প্রথমে আপনি জানতে হবে যে কমপ্লিমেন্ট কি। কমপ্লিমেন্ট হচ্ছে 20টা প্রোটিন, 20 অ্যামাউন্ট কত, 20টা প্রোটিন থাকবে। আচ্ছা, তারপর এখানে দেখেন এটা এই লাইনটা দেখান যে অগমেন্ট, কমপ্লিমেন্ট কি করে, কমপ্লিমেন্ট করে বা অগমেন্ট করে দ্য ইফেক্ট অফ ইমিউন সিস্টেম, যেমন অ্যান্টিবডি। এই জিনিসটা খুব ভালো করে জানতে হবে। কমপ্লিমেন্ট কোথায় তৈরি হয়, মেইনলি কমপ্লিমেন্ট গুলো লিভারে তৈরি হয়। এই যে দেখেন মেইনলি কমপ্লিমেন্ট গুলো মেইনলি লিভারে তৈরি হয় এবং আদার সাইড কি ম্যাক্রোফেজ থেকে তৈরি হতে পারে, ফাইব্রোব্লাস্ট থেকে তৈরি হতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সোর্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্রোফেজের মেইন 3টা ফাংশন আছে, এটা হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট। মেইন 3টা ফাংশন কি, এখানে কোথায় সুন্দর করে লেখা আছে, 3টা ফাংশন সুন্দর করে লেখা ছিল কোথায়। আচ্ছা, আমরা একটু পরে আবার যদি পাই তাহলে দেখাই দেবো। এখানে দেখেন লাইসিস অফ দ্য সেল, জেনারেশন অফ দ্য মেডিয়েটর এন্ড পার্টিসিপেট ইন দ্য ইনফ্লামেশনে যাবে, সেল লাইসিস করবে এবং অপসোনাইজেশন। তাহলে অপসোনাইজেশন, ইনফ্লামেশন এবং সেল লাইসিস, এই 3টা হচ্ছে মুখস্থ, একদম ছোটস্থ মুখস্থ করে ফেলতে হবে কমপ্লিমেন্টের ফাংশন। কমপ্লিমেন্ট কোথা থেকে তৈরি হয়, কমপ্লিমেন্টের কাজ কি, 20টা কমপ্লিমেন্ট আছে। আচ্ছা, কমপ্লিমেন্টের ক্রাইটেরিয়া গুলো পরীক্ষাতে ট্রু ফলসে অবশ্যই চলে আসতে পারে। এটা হচ্ছে এগুলো ইনফিনিটি স্টার, এটাতে একটা স্টার দিয়ে রাখেন, 2টা স্টার দিয়ে রাখেন কমপ্লিমেন্টের ক্রাইটেরিয়াকে। তারপরে ভেরি ইম্পর্টেন্ট পাথওয়ে অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন কয়টা, 3টা। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, ক্লাসিক্যাল পাথওয়ে, অল্টারনেট পাথওয়ে এবং লেকটিন পাথওয়ে। তারপর দেখেন, তারপর আপনি কি পড়বেন, তারপর আপনি পড়বেন যে ক্লাসিক্যাল পাথওয়ে কিভাবে অ্যাক্টিভেট হয়, লেকটিন পাথওয়ে কিভাবে অ্যাক্টিভেট হয় এবং অল্টারনেট পাথওয়ে কিভাবে অ্যাক্টিভেট হয়। এখানে দেখেন ইমিউনোগ্লোবিলিন এম হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট, তারপরে আছে কি আছে, জি1 জি2 জি3, জি4 কিন্তু নাই। একটু আগে আমরা পড়ছিলাম ইমিউনোগ্লোবিউলিন জি2 ক্যান নট গো টু, আর ইমিউনোগ্লোবিউলিন জি4 লিখবেন, জি4 নট ফর কমপ্লিমেন্ট। আমি এরকম লাগছে ইমিউনোগ্লোবিলিন জি2 ক্যান নট গো টু, আর ইমিউনোগ্লোবিলিন জি4 নট ফর কমপ্লিমেন্ট। এভাবে মনে রাখবেন যে জি1 জি2 জি3, 4 কিন্তু নাই। ইমিউনোগ্লোবিলিন এম হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট। তারপর দেখেন লেকটিন পাথওয়ে, লেকটিন পাথওয়েতে কি আছে, মেনন বাইন্ডিং লেকটিন ইজ ইকুইভ্যালেন্ট টু C1Q ইন দ্য ক্লাসিক্যাল পাথওয়ে। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে চলে আসে। তারপর পলিস্যাকারাইড ক্যাপসুল অফ, এই 3টা নাম কিন্তু একদম মুখস্থ করে ফেলতে হবে। সব পলিস্যাকারাইড ক্যাপসুল কিন্তু না, হ্যাঁ এই তিনটা জিনিসের নাম আপনাকে মুখস্থ করতে হবে। আপু বাকিটা লাইভ থাকবে লাইভ ক্লাস রেকর্ডেড থাকবে, আপনি বাকিটা ওখান থেকে পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এখানে দেখেন অল্টারনেট পাথওয়েতে দেখেন কি লেখছে, লিপোপলিস্যাকারাইড অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এখানে
দিয়ে দিবে গ্রাম নেগেটিভকে বলে দিবে পজিটিভ, এন্ডোটক্সিনকে বলে দিবে এক্সোটক্সিন। আমি যখন কোয়েশ্চেন সলভ করতেছিলাম তখন আমি দেখলাম যে একটা